আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য বলা যায় একেবারে মাস্ট নো বা জানতেই হবে। আমাদের আজকের মূল ফোকাস হচ্ছে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নিয়ে চাকরির পরীক্ষার জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভারতের মতো এত বিশাল একটা গণতান্ত্রিক দেশ কিভাবে কাজ করে তার পুরো কাঠামোটা আজ আমরা খুব সহজভাবে একেবারে গল্পের মতো করে বুঝে নেব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এক নজরে দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কি কভার করছি। প্রথমে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, তারপর লোকসভা বনাম রাজ্যসভা, এরপর রাজ্য বিধানসভা, নির্বাচনী প্রক্রিয়ার জটিলতা, 2024 নির্বাচনের কিছু চমকপ্রদ পরিসংখ্যান এবং একদম শেষে পরীক্ষার জন্য হাই ইল্ড বা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। এই টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনেকটাই এগিয়ে থাকা যাবে। তো চলুন সরাসরি আমাদের প্রথম বিভাগে ঢোকা যাক। শুরুতে একটু ধারণা নেওয়া যাক ভারতের এই গণতান্ত্রিক উৎসব আসলে ঠিক কতটা বিশাল। আচ্ছা, ভাবুন তো এমন কোনো দেশ আছে যার ভোটারের সংখ্যা যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, যুক্তরাজ্য, ব্রাজিল এবং ফ্রান্স এই সবকটি দেশের সম্মিলিত ভোটারের চেয়েও বেশি? প্রশ্নটা শুনে চমকে যাওয়ার মতোই, তাই না? পরীক্ষকরা কিন্তু ঠিক এই ধরনের অবিশ্বাস্য তথ্য দিয়েই আমাদের সাধারণ জ্ঞানের গভীরতা যাচাই করে। আর উত্তরটা হলো আমাদের ভারতবর্ষ। মোট ভোটারের সংখ্যাটা শুনবেন, 96.9 কোটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় 97 কোটি মানুষ। এই অভাবনীয় ভোটারের সংখ্যায় ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরিণত করেছে। এত বিপুল সংখ্যক মানুষের ভোটদান প্রক্রিয়া সামলানো চারটিখানি কথা নয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিভাগে। দেশের কেন্দ্রীয় আইনসভার কাঠামো বা পার্লামেন্টারি স্ট্রাকচারটা এবার একটু ভেঙে দেখা যাক। পরীক্ষায় খুব সাধারণ একটা প্রশ্ন আসে, ভারতীয় সংসদ কি নিয়ে গঠিত? খুব বেসিক প্রশ্ন, কিন্তু মজার ব্যাপার হলো অনেক চাকরি প্রার্থী তাড়াহুড়ো করে উত্তর দেওয়ার সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ একেবারে বাদ দিয়ে ফেলেন। বেশিরভাগ মানুষই ভাবে সংসদ মানেই শুধু লোকসভা আর রাজ্যসভা, কিন্তু আসল উত্তরটা হলো ভারতের সংসদ মূলত 3টে অংশ নিয়ে গঠিত। সবার উপরে রাষ্ট্রপতি, তারপর লোকসভা বা নিম্নকক্ষ এবং রাজ্যসভা বা উচ্চকক্ষ। মনে রাখতে হবে যে কোনো বিল আইনে পরিণত করতে এই 3টে সত্তারই অনুমোদন লাগে। এখানেই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থার সাথে আমাদের সংসদীয় ব্যবস্থার মূল পার্থক্য। এবার এই দুই কক্ষের পার্থক্যটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। একদিকে আছে লোকসভা, এর সদস্য সংখ্যা 545 জন, মেয়াদ 5 বছর এবং এরা সরাসরি আমাদের অর্থাৎ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হন। অন্যদিকে রাজ্যসভা, যেখানে সর্বোচ্চ 250 জন সদস্য থাকতে পারেন, মেয়াদ 6 বছর, কিন্তু এদের নির্বাচন পরোক্ষ, মানে সাধারণ জনগণ নয়, বরং আমাদের নির্বাচিত বিধায়করাই এদের ভোট দিয়ে জেতান। আর হ্যাঁ, রাজ্যসভার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এর 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর নেন, তাই এটি কখনো পুরোপুরি ভেঙে যায় না। পরীক্ষায় বারবার আসা একটা টার্ম হলো এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট, বাংলায় আমরা বলি সাংসদ। এরা হলেন লোকসভা বা রাজ্যসভায় নির্বাচিত বা মনোনীত প্রতিনিধি। ওই যে একটু আগে রাজ্যসভার 250 জন সদস্যের কথা বললাম, তাদের মধ্যে 238 জন আসেন বিভিন্ন রাজ্যের বিধানসভা থেকে, আর বাকি 12 জনকে সাহিত্য, বিজ্ঞান বা শিল্পের মতো বিশেষ ক্ষেত্র থেকে সরাসরি মনোনীত করেন খোদ ভারতের রাষ্ট্রপতি। লোকসভার গঠনটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। 543টি নির্বাচিত আসন আর 2টি মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান আসন। এই প্রসঙ্গে একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, কেন্দ্রে সরকার গড়তে হলে যে কোনো রাজনৈতিক দল বা জোটকে ম্যাজিক ফিগার ছুঁতে হয়, আর সেই সংখ্যাটা হলো কমপক্ষে 272টি আসন। দিল্লি থেকে এবার একটু নিজেদের রাজ্যে ফেরা যাক। এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বাংলায় যাকে আমরা বিধায়ক বলি। একজন বিধায়ক হলেন রাজ্যের বিধানসভায় সাধারণ ভোটারদের দ্বারা সরাসরি নির্বাচিত প্রতিনিধি। এই জায়গাটা একদম ক্লিয়ার রাখবেন, দিল্লির পার্লামেন্টে যিনি বসেন তিনি এমপি, আর রাজ্যের বিধানসভায়, যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় যিনি বসেন তিনি হলেন এমএলএ। দেশের প্রশাসনিক কাঠামোটা একবার দেখে নেওয়া যাক। বর্তমানে ভারতে 28টি পূর্ণাঙ্গ রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। রাজ্যের প্রধান হিসেবে রাষ্ট্রপতি একজন রাজ্যপাল নিয়োগ করেন, কিন্তু সরকার পরিচালনার আসল ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীর হাতে। তো এই বিশাল দেশে ভোট করানোটা কি মুখের কথা? একদমই না। এবার আমরা নির্বাচন কমিশনের সেই তাক লাগানো লজিস্টিক্যাল অপারেশনের দিকে একটু নজর দেব। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই নামটা আমরা সবাই শুনেছি। ভোট গণনায় কারচুপি রুখতে এবং নির্ভুলতা বজায় রাখতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। শুনলে অবাক হবেন, ভারতের এই সুবিশাল নির্বাচন প্রক্রিয়াকে সামলাতে প্রায় 55 লাখ ইভিএম ব্যবহার করা হয়।
সংখ্যাগুলো দেখলে সত্যিই মাথা ঘুরে যায়। গোটা দেশে মোট ভোটকেন্দ্র বা পোলিং স্টেশনের সংখ্যা 10,48,202টি। আর বৈচিত্র্য দেখুন, হিমালয়ের 15,256 ফুট উচ্চতায় যেমন বুথ থাকে, তেমনি কুমিরে ঘেরা ম্যানগ্রোভ জঙ্গলেও ভোট নেওয়া হয়। 2019 সালের একটা ঘটনায় মাত্র একজন ভোটারের কাছে পৌঁছানোর জন্য পোলিং কর্মীরা 2 দিন ধরে পায়ে হেঁটে পাহাড় ডিঙিয়েছিলেন। দরকার পড়লে হাতি, ঘোড়া বা হেলিকপ্টার সবকিছুরই ব্যবহার করে নির্বাচন কমিশন, কেউ যাতে বাদ না পড়ে। অনেকের মনে এই প্রশ্নটা আসে যে এত চরম গরমের মধ্যে এই চৈত্র বৈশাখ মাসে কেন ভারতে নির্বাচন হয়। এর পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে। 1991 সালে আকস্মিক কারণে মে জুনে ভোট হয়েছিল। এরপর 1996 সালে কিন্তু ভোট হয় শরৎ ও শীতকালে। গল্পটা ঘুরে 2004 সালে। সেই সময় অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নির্বাচন কমিশনকে একটি বিশেষ অনুরোধ করেন ভোট এগিয়ে গ্রীষ্মকালে আনার জন্য। আর সেই থেকেই এই নিয়মটা রয়ে গেছে। বর্তমানে এপ্রিল মে মাসের প্রচণ্ড গরমেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। এবার আসা যাক কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত জরুরি একটা টপিকে, 2024 লোকসভা নির্বাচনের কিছু চোখ ধাঁধানো পরিসংখ্যান। সেই যে শুরুতে বলেছিলাম 96.9 কোটি ভোটার, সেটাকে ভাঙলে কি দাঁড়ায়? এর মধ্যে 49.7 কোটি পুরুষ এবং 47.1 কোটি নারী। সবথেকে উৎসাহের বিষয় হল প্রায় 1.8 কোটি তরুণ তরুণী একেবারে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। আবার উল্টো দিকে 85 থেকে 99 বছর বয়সী প্রবীণ ভোটারের সংখ্যাটাও নেহায়েত কম নয়, প্রায় 82 লাখ। বোঝাই যাচ্ছে ভারতের গণতন্ত্র কতটা সর্বজনীন। আর খরচের দিকটা দেখলে তো রীতিমতো চমকে উঠতে হয়। $14.4 বিলিয়ন। এই অঙ্কটাই বুঝিয়ে দেয় যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের এই মহাযজ্ঞে রাজনৈতিক দলগুলোকে প্রচারের কাজে ঠিক কী পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এবার আমরা এসে পড়েছি আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে। এখানে আমরা ফোকাস করব সেই সমস্ত তথ্যের উপর যা পরীক্ষকদের সবচেয়ে প্রিয়। রাজ্যভিত্তিক লোকসভা আসনের এই তালিকাটা একেবারে ঠোঁটস্থ রাখা দরকার। উত্তরপ্রদেশে 80, মহারাষ্ট্রে 48 আর আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 42টি আসন। তারপর বিহারে 40 আর তামিলনাড়ুতে 39। একটু খেয়াল করলেই বুঝবেন রাজনীতিতে উত্তরপ্রদেশের এত গুরুত্ব কেন। গোটা ভারতের মোট ভোটারের প্রায় 1/4 আসে এই একটি রাজ্য থেকে। শুধু তাই নয়, স্বাধীন ভারতের ইতিহাসে এই রাজ্যটি দেশকে 8 জন প্রধানমন্ত্রী উপহার দিয়েছে। তাই কেন্দ্রে সরকার গড়ার চাবিকাঠি অনেকটাই থাকে এই উত্তরপ্রদেশের হাতে। যাওয়ার আগে একটা বিষয় ভাবার জন্য ছেড়ে দিচ্ছি। এই যে এত বিচিত্র ভৌগোলিক পরিবেশের মধ্যে 96.9 কোটি মানুষের ভোট সুরক্ষিতভাবে সম্পন্ন করা লজিস্টিক্যাল বিস্ময়, এটা আগামী দিনে গণতান্ত্রিক প্রশাসনের ভবিষ্যৎকে ঠিক কিভাবে পথ দেখাবে। আপনারা যে সিস্টেমের অংশ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার বিশালত্ব সত্যিই গর্ব করার মতো। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের প্রস্তুতির পথটা একটু হলেও মসৃণ করবে। খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যান। ধন্যবাদ।